সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ক্রাউন সিমেন্ট 10-এর কথা দেশের কথায়। চ্যানেল আইয়ের সাপ্তাহিক এই নিয়মিত আয়োজনটি পরিকল্পনা এবং পরিচালনা করেন AK পাটোয়ারি। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। আজ কথা বলবো দুর্যোগ ব্যবস্থাপনা ও করণীয় বিষয়ে। আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য এই মুহূর্তে 3 জন সাবেক সচিব উপস্থিত আছেন। আমার বাম দিকে আছেন জানিবুল হক, সাবেক সচিব, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার ডান দিকে আছেন AFM সোলাইমান চৌধুরী, তিনিও সাবেক সচিব। সর্বডানে আছেন আবু মোহাম্মদ মনিরুজ্জামান খান, আপনিও সাবেক সচিব। 3 জন সচিবকে আমরা পেয়েছি। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি। কথা বলবো দুর্যোগ ব্যবস্থাপনা ও করণীয়। আমরা যখন কথা বলছি এই মুহূর্তে একটা দুর্যোগ বাংলাদেশে চলছে। চট্টগ্রাম এবং সিলেট বিভাগ বিশেষ করে 2-3 দিন আগে থেকে পানিতে তলিয়ে আছে বিস্তীর্ণ এলাকা, মানুষ পানিবন্দী। HSC পরীক্ষা বন্ধ করে দিতে হয়েছে চট্টগ্রাম বিভাগে। আমরা যখন কথা বলছি ঢাকায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ঢাকার এমন কোনো এলাকা নেই যেখানে জলাবদ্ধতা তৈরি হয়নি। এই জলাবদ্ধতা এবং বন্যা দুর্যোগ ব্যবস্থাপনায় করণীয় বিষয়ে জানিবুল হক, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বাংলাদেশের অবস্থানটা জিওগ্রাফিক্যালি আমাদের অবস্থানটা এমন, যেটা পলিমাটি দ্বারা গঠিত একটি ছোট্ট একটা বদ্বীপ। হাজার বছরের যে পলিমাটি হিমালয় থেকে নদীর স্রোতে আস্তে আস্তে ভেসে এসে এইখানে গিয়ে পলিমাটি ডিপোজিট হয়েছে এবং এক পর্যায়ে হাজার বছর পর এই মাটিটা উঠে এসছে। ফলে আমাদের টোপোগ্রাফি এমন যে এখানে অলরেডি আমরা নিচু এলাকায় বাস করি। তারপরে যখন বৃষ্টির পানিটা সেই আবের উপর থেকে পাহাড় থেকে নেমে ভারত হয়ে ভিতরে আসে 54টা নদী দিয়ে সমানে ঢোকে, তখন একটানা বৃষ্টি হলে তখন আর কিছু করা থাকে না, কারণ আমাদের পানিটা ঢোকার পরে বের হওয়ার রাস্তা কিন্তু কম। এই কারণে যে আমরা আমাদের আনপ্ল্যান্ড সমস্ত অ্যাক্টিভিটির কারণে আমাদের পানিগুলো সব জমা হয়ে যায় দেশের মধ্যেই। বিশেষ করে আমি বলবো যে ঢাকা, চিটাগং বড় বড় শহরগুলোর মধ্যে মানে আনপ্ল্যান্ড অনেক কনস্ট্রাকশন হয়েছে, অনেকগুলো আমাদের নর্মাল ফ্লো অফ ওয়াটার বাধাপ্রাপ্ত হচ্ছে। এই কারণে হয় কি, পানিটা যখন জমে যায় বা ডিসচার্জ হয়ে বের হয়ে যেতে অনেক সময় লাগে। ফলে হয় কি, ফ্ল্যাশ ফ্লাডটা হয়। আর কোনো কোনো আমাদের এলাকায় পানিটা একদম স্ট্যাগন্যান্ট হয়ে যায় বিকজ ওখানে রং প্ল্যানিং। তা আমি শুধু একটা বিষয়ে কোট করব। গতকাল ডক্টর আইনুন নিশাত, আমার কাজিন, উনি একটা টকশোতে বলছিলেন যে পানি উন্নয়ন বোর্ডের যে কাজ, সেখানে উনি বললেন যে আমি এদের কাজে একটু স্যাটিসফাইড না, কারণ ওনারা রং পলিসি করছেন এবং ওনারা ঠিকমতো কোঅর্ডিনেট করছেন না। আর আমাদের যে সমস্ত বড় বড় প্রজেক্ট না হয় সেগুলো ঠিকমতো খরচ হয় না, এবং এর ফলে হয় কি, রং প্ল্যানিংয়ের কারণে, রং ইমপ্লিমেন্টেশনের কারণে কাজ ঝুলে যায় এবং পানিগুলোর আর সরাবার কোনো উপায় থাকে না। আমি কোনো এক সময় ঢাকা সিটি কর্পোরেশনের CEO ছিলাম। তখন আমরা যেটা করতাম, আমরা মনসুন আসার আগেই আমরা স্পেশাল অনেক লেবার নিয়োগ করতাম। তারা প্রত্যেকটা ম্যানহোল খুলে ম্যালের ভেতর থেকে যত ময়লা আবর্জনা সব বের করে ফেলতো, এবং যত ন্যাচারাল ফ্লো অফ ওয়াটার ছিল সেগুলোকে আমরা সেটা অ্যালাউ করতাম যে পানিটা সহজে যাতে চলে যেতে পারে। কিন্তু এখন ওইগুলো নেই। এখন আর কেউ মন দিয়ে সেই ডাস্টবিন খুলে বা সেই ম্যানহোল খুলে ডাবের খোসা বা বড় বড় ফার্নিচার, বড় বড় ইট, কাঠ, পাথর কেউ বের করে না। ফলে ফ্লো অফ ওয়াটার হয় না। এই পানির স্ট্রিমটা খুব স্ট্যাগন্যান্ট থাকে, স্লোলি মুভ করে, ফলে আমাদের পানি সহজেই জমে যায়। ধন্যবাদ আপনাকে। আসবো আপনার কাছে জনাব AFM সোলাইমান চৌধুরী। এগুলোই কি একমাত্র কারণ আমাদের জলাবদ্ধতা এবং বন্যার জন্য? এগুলোর সঙ্গে আরও বেশ কিছু কারণ আছে। উনি একটি মৌলিক বিষয় বলেছেন, সেটি হলো যে ভারত থেকে এতগুলো নদী দিয়ে পানি এসে যখন বঙ্গোপসাগরে পতিত হয়, তখন এই পতিত হওয়ার মৌলিক রাস্তা একটি, সেটা হলো মেঘনা নদী। হ্যাঁ, চট্টগ্রাম অঞ্চলের ভিন্ন ভিন্ন নদী দিয়ে পানি সাগরে পতিত হয়, আর পুরো বাংলাদেশের পানি মেঘনা দিয়ে পতিত হয়। আপনার স্মরণ আছে কিনা, ঢাকা শহরে অনেকগুলো খাল ছিল, সেগুলি এখন রাস্তা। ড্রেনগুলো ছোট হচ্ছে, প্রশস্ত না হয়ে বিল্ডিংগুলি উঁচু হচ্ছে, খোলা জায়গা নেই,
চট্টগ্রাম শহরের অনেকগুলো দিঘি ভরাট করে বাড়িঘর করা হয়েছে। এই পাহাড় কাটা হচ্ছে, সিলেটেও পাহাড় কাটা হচ্ছে, চট্টগ্রামেও পাহাড় কাটা হচ্ছে। আর ভারতের যে নদীগুলো দিয়ে পানি আসে সেগুলো দিয়ে তো পলি আসেই। এগুলো যথাযথভাবে খনন করে এগুলোর নাব্যতা বজায় রাখার কোনো পরিকল্পনা পানি উন্নয়ন বোর্ডের নেই। ফলে এই চতুর্মুখী চাপে ঢাকা শহরে বৃষ্টি হলেই ওই খালগুলি রাস্তা হয়ে যাওয়ার কারণে, বেদখল হয়ে যাওয়ার কারণে, নানান কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এবং এই জলাবদ্ধতা দূর করা রাজনৈতিক সদিচ্ছা এবং রাজনৈতিক কঠোর মনোভাব নিয়ে সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়ন করা ছাড়া এখান থেকে উত্তরণ সম্ভব নয়। আবু মোহাম্মদ মনিরুজ্জামান খান, রাজনৈতিক সদিচ্ছা এই কথাটি বারবার উচ্চারিত হয়। রাজনৈতিক সদিচ্ছা মনে হয় একটা বায়বীয় বিষয়। রাজনৈতিক সদিচ্ছা হয় না বলেই কি এরকম হয়? আমাদের যে অবস্থানগত জিনিসটা নিয়েই আসতে হবে। বাংলাদেশের যে অবস্থান, যে আমাদের যে নদী প্রবাহ, সেই প্রবাহগুলি যে মূলত আসে উত্তর থেকে দক্ষিণ দিকে যায়। তো সেখানে আমরা যখন কোনো কাজ করি, কোনো প্রজেক্ট নেই, তখন আমরা যদি উত্তর দক্ষিণে যদি রাস্তা বা রেল লাইন করা হয়, যেটা আপনারা দেখবেন ব্রিটিশ আমল থেকে যে রোড এবং যে রেলওয়ের যে নেটওয়ার্কগুলি, সেটা উত্তর দক্ষিণটা যতটা দেখা হতো, পূর্ব পশ্চিমে কিন্তু সেরকম একটা নেই। যখনই পূর্ব পশ্চিমে রাস্তা হয়েছে, তখন পানি নিষ্কাশনের বিষয়টি কিন্তু তেমনভাবে একটা দেখা যায়নি বা দেখা যায় না, এবং সেটা করার ব্যাপারে সদিচ্ছা নেই, যেটা আইনুন নিশাত সাহেবের অবজারভেশন, যেটা আমরা এখানে আলোচনায় এসেছে, যে সেটা পানি উন্নয়ন বোর্ড করে না। তৎসত্ত্বেও যেহেতু রাজনৈতিক সদিচ্ছার কথা যেটা বলা হয়েছে, সেটা আসলে ওটা আমি একমত না। তার কারণ আমরা গোড়া থেকেই, এমনকি বাংলাদেশের স্বাধীনতার আগে থেকেও বেশ কিছু প্রজেক্ট সারা বাংলাদেশ নিয়ে আমি চিন্তা করে বলছি। যেমন জিকে প্রজেক্ট যেটা নেওয়া হয়েছিল, সেখানে গঙ্গার তখনও ফারাক্কা বাঁধ হয়নি, তার আগেই কিন্তু জিকে প্রজেক্ট। সেখানে যেই খাল খননগুলি করা হয়েছিল, সেখান থেকে পানি নিষ্কাশন কিন্তু হচ্ছে না। আমি যখন চাকরি অবস্থায়, তখন আমি ওই অঞ্চলে দেখেছি যে এই খালগুলি ভরাট হয়ে গেছে। খাল খননগুলি করা হয়েছিল যাতে পানি নিষ্কাশন হয় এবং পানি পায়, দুইটাই। এখন খরা থাকবে, পানি পাবে, আর বর্ষার সময় পানি নিষ্কাশন হবে। এইটা কিন্তু রাজনৈতিক সদিচ্ছা থাকার সত্ত্বেও বাস্তবায়নের ব্যাপারে কিন্তু এটা মানে করা হয়নি বা করা হয় না। কারণ যেটা দেখা যাচ্ছে যে কখনো কোনো প্রজেক্ট যখন নেওয়া হয়, তখন কাজ হওয়ার পরে এটা পরবর্তীতে যে ফলো আপ, এটা কিন্তু করা হয় না, হলেও স্বল্পক্ষণ হয়, পরে এটা আবার শিফট হয়ে যায়। খাল হয়তো এক জায়গায় হচ্ছে, পরে রাজনৈতিক কারণে সেখানে কিছু সদিচ্ছার ব্যাপার থাকতে পারে, যে সেটা আবার ডাইভার্সন হয়ে অন্যদিকে চলে গেল, কারো জায়গায় খাল পড়ে গেলে তার একটা অসুবিধা হয়, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলি আসে। তো এখন এগুলি চিন্তিতভাবে যদি আমাদের এই নিষ্কাশনের বিষয়টা থাকে, তাহলে আমাদের পানি যেরকম আমরা ধরে রাখতে পারবো, আমাদের এখানে সেচের কাজ চলবে, মাছের চাষ চলবে, আমাদের পানির বন্যার সময় আমাদের এই কাজগুলি সুন্দরভাবে হবে। যেমন ঢাকা শহরের কথা এখন, যেটা আজকে আমরা সকলেই এখানে আসার সময় ঢাকার খালগুলো তো ভরাট হয়ে হ্যাঁ, গেছে। সেটাই বলছি। এখন ঢাকা আমার জানা মতে পৃথিবীতে একমাত্র রাজধানী যার চারিপাশে নদী আছে। শুধু তাই না, এই নদীর পরেও আবার বড় নদী আছে। যেমন বুড়িগঙ্গায় যদি আমরা যাই, তারপরে দেখা যাবে ধলেশ্বরী, তারপরে দেখা যাবে পদ্মা, আর এই পাশে যদি আমরা বালুতে যাই, তারপরে দেখা যাবে শীতলক্ষ্যা, তারপরে মেঘনা, এরকম উত্তরেও তাই। এরকম একটা সুন্দর জায়গায় আমাদের রাজধানী, অথচ আমাদের এখানে পানির এই জলাবদ্ধতা হচ্ছে কেন? আমরা প্রকৃতির বিরুদ্ধে চলে যাচ্ছি। প্রকৃতির বিরুদ্ধে গেলেই আমাদের দুর্যোগ বাড়বে। প্রকৃতির বিরুদ্ধে, যেমন জানিবুল হক স্যার যেটা বলেছেন, আমাদের যেই জায়গার যে অবস্থান, যেই পলি পড়ে পড়ে এই জায়গাটা সৃষ্টি হয়েছে বাংলাদেশ, তো এইখানে নদীগুলি যেভাবে যায়, নদীগুলি বেশ স্মুথভাবে কিন্তু যায়।
সেই প্রবাহগুলি কিন্তু আমরা কাজে লাগাতে পারছি না, সেটা দুঃখের বিষয়। যেমন এই মেঘনার কথা এখানে এসেছে, যে মেঘনা নদীতে আমাদের সমস্ত যে ড্রেনেজ হচ্ছে, মূল পানিটা কিন্তু মেঘনা দিয়ে, পদ্মা চলে আসছে, মেঘনা নিজে, যমুনার পানিও আমাদের পদ্মার মধ্যে দিয়ে আসছে, সমস্ত ফ্লোটা, সুরমা কুশিয়ারা সমস্ত পানি আমাদের এসছে এই মেঘনা দিয়েই বেশিরভাগ পানি ড্রেনেজ হয়। কিছুটা বাকিটা হয়তো আরও 20% বা 30% অন্যান্য নদী দিয়ে যায় সাগরে, বঙ্গোপসাগরে যায়। যেমন সে গঙ্গার যেই প্রবাহটা, যেটা মধুমতি দিয়ে বা আরিয়ালখা দিয়ে যেটা যায়, বা মাথাভাঙ্গায় সমস্ত নদী দিয়ে কিছু কিছু যায়, তো সেটা খুব কম। তো এই জন্য আমাদের এই পরিকল্পনার অভাবের কারণে আমাদের এই ধন্যবাদ আপনার কাছে বিষয়টা আসবো আপনার হচ্ছে। কাছে। জনাব জানিবুল হক, ঢাকা শহরের যে জলাবদ্ধতা, ঢাকার খালগুলো ভরাটের কথা শুনেছি, বক্সপাল কালভার্টের কথা শুনেছি, খালগুলো রাস্তা হয়ে যাওয়ার কথা বলেছি, ঢাকা শহর এখনো বর্ধিত হচ্ছে। আপনি কোন এলাকায় থাকেন? আমি গুলশানে থাকি। আজকের বৃষ্টিতে কি অবস্থা? আজকে ওখানে অনেকটাই সাবমার্জ ছিল, পরে আস্তে আস্তে পানি সরছে। এর একটা কারণ আছে, ওখানে স্ট্রম ওয়াটার ড্রেন করা হয়েছে এবং সেটার মধ্যে দিয়ে পানিটা দ্রুত সরে যাচ্ছে। কিন্তু ঢাকার অন্য অঞ্চলগুলোর না, অবস্থা সেখানে এমন নেই। না। ঢাকার দুটি সিটি কর্পোরেশন করা হয়েছে। হ্যাঁ, দুটি সিটি কর্পোরেশন করা হয়েছে মানুষকে সেবা দেওয়ার জন্য, এই সেবা তো আছেই, কিন্তু দুটি সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। ঠিক তাই। এখনো যদি মানুষকে বাঁচাতে হয় বা স্বাভাবিক জীবনযাত্রায় রাখতে হয়, তাহলে করণীয় কি? আচ্ছা, এখানে আমার একটা কথা একান্তই বলা দরকার, সেটা হচ্ছে যে ধোলাই খাল ঢাকার মধ্য দিয়ে প্রবাহিত। এই ধোলাই খালটা ছিল লাইফ ব্লাড, কারণ ওই ধোলাই খালে আমার মনে আছে আমার ছোটোবেলায় আমি দেখতাম যে বড় বড় বজ্রের নৌকায় মালামাল নিয়ে পুরন ঢাকায় চলে আসতো, একদম ঢাকা শহরের বুকের উপর দিয়ে। এবং ধোলাই খালে আশেপাশে বিকেলে মানুষ বেড়াতে যেত। সেই ধোলাই খালটা ওই এরশাদ সাহেবের আমলে ওটা পুরো বন্ধ করে একটা রাস্তা করে ফেলা হলো, নর্থ সাউথ রোড। তো এইটি কিন্তু আমাদের ন্যাচারাল ফ্লো অফ ওয়াটারটাকে মারাত্মকভাবে ব্যাহত করেছে। এটা একটা গেল। আর একটা কথা বলি, আমরা সিটি কর্পোরেশনে থাকতে একটা জরিপ করেছিলাম, বেশ অনেকের আগের কথা। দেখা গেছে 500-র উপর অনেক স্ট্রাকচার বা অনেক জমি বা অনেক নদী নালা মানে প্রাইভেট পার্টিরা দখল করে নিয়েছে এবং এটা উদ্ধারের কোনো ব্যবস্থা হয়নি। আমি উদ্ধারের একটা ব্যবস্থা করতে গিয়ে আমি বদলি হয়ে যাই সেখান থেকে, পরে আমার এই অ্যাকশনটা ইমপ্লিমেন্টেড হয়নি। কাজে আমি মনে করি এই জিনিসগুলো করা দরকার। তারপরে একটু আগে আর একটা কথা আলোচনা হলো যে অনেক খাল বন্ধ করে তার মধ্যে স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে, এখানে ডেভেলপাররা অনেকখানি কন্ট্রিবিউট করেছেন এই অবস্থায়। তার মনে হয় এই জিনিসগুলো খুব শক্ত হাতে ধরতে হবে। আর খাল কাটা হলো একমাত্র এখন সলিউশন। কাজে আমি মনে করি গভর্নমেন্ট শুড অ্যালোকেট সাফিসিয়েন্ট ফান্ডস, যাতে করে খালগুলো রীতিমতো রেগুলারলি কাটা হয়, যাতে করে খালের নাব্যতা বৃদ্ধি পায় এবং পানি খুব খুব স্পিডিলি যাতে নদীটা সমুদ্রে পড়তে পারে। আর এইখানে আরেকটা কথা আমার একান্তই বলা দরকার, আমরা সবে জেলা প্রশাসক ছিলাম, আমরা লক্ষ্য করে দেখেছি যে এ পর্যন্ত ফোটোর ওয়ার্কস, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় 100 মাইলের উপর রাস্তা হয়েছে, কিন্তু অনেক ন্যাচারাল ছোট ছোট খাল ছিল, কালভার্ট ছিল, নালা ছিল, ওগুলো কিন্তু ফুড ফর ওয়ার্কের কাজ করতে গিয়ে সব বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে হয়েছে কি, একটা গ্রাম বা একটা থানার যে নর্মাল আউটলেটগুলো যেখান থেকে পানি বের হয়ে চলে যাবে সেটা বাধাপ্রাপ্ত হয়েছে, ফলে সেখানেই পানি কিন্তু জমে যাচ্ছে। তো আমরা অনেক সময় যেটা করতাম, যেহেতু রিং পাইপ মানে যেহেতু কালভার্ট করার উপায় ছিল না, আমরা রিং পাইপ বসাতাম। হয়তো আমার দরকার 6 ফিট ডায়া রিং পাইপ, আমরা 3 ফিট 2 ফিটের রিং পাইপ দিয়ে কোনো রকম পানিটা পাস করতাম, কিন্তু তাতে তো সাফিসিয়েন্ট পানি যাচ্ছে না। আপনি একটা রাস্তা করেছেন, এই পাশে পানি জমে আছে, ওই পাশে, মাঝখানে একটা 3 ফিটের রিং পাইপ দিয়ে কত পানি যাবে? কাজে স্ট্যান্ডার্ড হবে এবং পানি সরতে সরতে দেরি হবে। তবে হ্যাঁ, পানি এক পর্যায়ে যাবে, কিন্তু মানুষের অনেক ক্ষতি সাধন করে। কাজে আমার মনে হয় এখানেও আমাদের প্ল্যানিং, সেন্ট্রাল একটা প্ল্যানিং দরকার, যে ফুড ফর ওয়ার্কের যেখানে যেখানে কাজ হয়েছে, সেখানে যেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে পানি, সেখানে কালভার্ট করা বা ব্রিজ করা। এফএম সুলাইমান চৌধুরী, ড্রেনেজ ভরাট হয়ে আছে ঢাকায় এবং ঢাকার বাইরে। চট্টগ্রামের কথা তো না বললেই নয়। চট্টগ্রামে তো প্রতি বছর বর্ষায় ডোবে, তখন প্রতিশ্রুতি দেওয়া হয়, সরকারের পক্ষ থেকে যাওয়া হয় এবং
কিছু ত্রাণ দেওয়া হয়, কথা বলা হয় যে আমরা এর উন্নয়ন করে ফেলব, কিন্তু যখনই বৃষ্টি চলে যায়, বন্যা চলে যায়, এটা তো খুব বেশি সময় স্থায়ী থাকে না, এই 1-2 মাসের ব্যাপার, বাকি 8-9 মাস কিন্তু আমরা ভুলে যাই। এই ভুলে যাতে না যাই তার জন্য করণীয় কি? হাতির ঝিল থেকে একটি খাল এই তেজগাঁ হয়ে এরপরে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত হয়ে বুড়িগঙ্গায় পতিত হয়েছে। এটিও এখন রাস্তা, এই খালটি এখন নেই। দুঃখজনক বিষয়, কোথায় এই খাল আরও খনন করে আরও প্রশস্ত করে পানি দ্রুত সরে যাওয়ার ব্যবস্থা করবে, উল্টো এটা ভরাট করে রাস্তা করা হয়েছে। কাকতালীয় বিষয় আরেকটি দেখুন, আপনি রামপুরা টেলিভিশন সেন্টারের উত্তর পাশে এই হাতির ঝিলের এখন যে পানি যাওয়ার আউটলেট, ওখানে যে ব্রিজটা করা হয়েছে, যেই পরিমাণ পানি এখন এই দিক দিয়ে প্রবাহিত হয়ে বালু নদীতে পড়ার কথা, এটার যে সংযোগ খাল, এটাও সংস্কারের কোনো ব্যবস্থা নাই। এই আমি যে রাজনৈতিক সদিচ্ছার কথা বলছি এবং ভুলে যাওয়ার কথা আপনি আমাকে মনে করিয়ে দিয়েছেন, এইগুলো রাজনৈতিক কারণে মানুষকে অন্যায়ভাবে সুবিধা দেওয়ার কারণে মানুষকে বাড়িঘর করার, রাস্তা করে রাস্তার পাশে দোকানপাট করার, জায়গার দাম বাড়িয়ে অন্যায়ভাবে সুবিধা নেওয়ার এই ব্যবস্থা ঢাকা শহরে করা হয়েছে। চট্টগ্রামেও যেটা বলেছি, চট্টগ্রামে যদিও কিছুটা ভিন্নতা আছে, চট্টগ্রামের অনেক বড় শহরের ভেতরে অনেক বড় বড় জলাশয়, দিঘি এবং পুকুর, এইগুলো ইজারা দেওয়া হয়েছে, ভরাট করা হয়েছে, বাড়িঘর করা হয়েছে। মানে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে পানি যে আগে ওখানে গিয়ে পড়তো, জমা হতো, প্রচুর পানি জমা হলে পরে রাস্তায় পানি থাকতো না। পাহাড় সমানে কাটা হচ্ছে, চট্টগ্রাম শহরে কিন্তু পাহাড় আছে, সমানে কাটা হচ্ছে, বসতবাড়ি করা হচ্ছে। এই পাহাড় কাটার ফলে বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনা ঘটছে, মানুষ মারা যাচ্ছে। এই পাহাড় ধসে বালি আকারে এই ড্রেনগুলো ভরাট হয়ে যাচ্ছে, এইগুলোর কোনো ব্যবস্থা নাই, পরিকল্পনা নাই। এই পরিকল্পনার যে একটা অভাব দীর্ঘমেয়াদী, এটি বড় একটি সমস্যা। পরিকল্পনা নিয়ে কথা বলবো আবু মোহাম্মদ মনিরুজ্জামান খান আপনার কাছে। পরিকল্পনা, আমাদের তো পরিকল্পনা কমিশনও আছে, মানে জাতীয় পর্যায়ে পরিকল্পনা কমিশন কাজ করে এবং স্থানীয় পর্যায়ে স্থানীয় সরকারের ইউনিটগুলো কাজ করে, তাই মনে হয়। তাহলে আমাদের এই পরিকল্পনাগুলোর সমন্বয় কোথায় হয়, বা কোন সমন্বয়ের অভাবে এই কাজগুলো হচ্ছে না? এই কাজগুলো আপনারা তিনজন যেমন বলছেন, আমিও ক্ষুদ্র জ্ঞানে বুঝি এবং ওই চট্টগ্রাম বা ঢাকার একজন বাসিন্দাও বোঝেন, কিন্তু কাজটা হচ্ছে না কেন? পরিকল্পনা এটা সমন্বিত পরিকল্পনার বিষয়, যেটা এই দুর্যোগ ব্যবস্থাপনা, এটার সাথে মূল জিনিস চলে আসছে ভূমি ব্যবস্থাপনা। আমি ভূমি সচিব ছিলাম এবং জেলা প্রশাসক হিসেবে আমরা তিনজনই কাজ করেছি। আরও মানে রুট লেভেলে যেটা মূল মানে ভূমির বিষয়টা দেখা। তো এইখানে সমন্বিত জিনিস করতে গেলে প্রথম আমাদের আসতে হবে যেই কথাগুলি এসেছে এখানে, যে খাল বা নিচু জলাশয় বা নিম্নভূমি বন্ধ করে আমাদের এ সমস্ত হাউজিং বা নানান রকমের স্ট্রাকচার করার ফলে এটা একটা বড় কাজ, পানি নিষ্কাশনের বাধা হওয়ার কারণ। আমি যেখানে থাকি উত্তরা 10 নম্বরের পাশে একটা, এটা বলে তারা লেক বলে, তো লেকের পরে একটা দেখা যাচ্ছে এটা ওই তুরাগ নদীর সঙ্গে একটা সংযোগ আছে। তা আমার এটা একটু দেখবার ইচ্ছা হলো যে এটা নদী, এটা কি। পরে দেখা গেল এটা এক সময় ছিল একটা নদী এবং নদীর নামও ছিল, সে নদীর নামটা হলো কনাই নদী। এখন এটা কিন্তু সবাই ভুলে গেছে, ওইটা একটা খাল এবং এলাকায় আমরা জানি যে এটা হলো ওই সেক্টরের জন্য লেক। এটা কোথায় বন্ধ হলো? সামনে যে একটা বিশাল হাউজিং, সে হাউজিংয়ে যে ওটা শেষ, তারপরে নাই। তারপরে কিন্তু তুরাগের সঙ্গে এটা যোগ ছিল, কিন্তু সেই যোগটা নেয় আর।
তা এটা কিন্তু একদিনে হয়নি, এটা যে ওই হাউজিং আলারা বন্ধ করে দিয়েছে এটা কিন্তু বলা যাবে না। তার কারণ এই যে যেটা রেকর্ড পাওয়া যায়, এটা ব্রিটিশরা যখন আসে তখনও কোনাই ওরা লিখেছে, পরে এটা যখন সিএসে আসতে আসতে ওটা আবার চলে গেছে, 100-150 বছরের মধ্যে এটা নাই তারপরে তো আরও নাই। এরপরে এই যে চেঞ্জ হতে হতে যত রেকর্ড হয়, সেই রেকর্ডের সঙ্গে সঙ্গে পুরনো রেকর্ডের জিনিসগুলির গুরুত্ব কমে আসে। সেইভাবে আমি এটা রেফার করতেছি এই কারণে যে অন্য অন্য যেমন ধোলাইখালের কথা, ইসলাম খান এসে ধোলাইখাল করে রাজধানী করলেন এখানে, যাতে ঢাকায় পানির ব্যবস্থা সুন্দর থাকে। তো এইভাবে আরও খাল এখানে যেগুলি ছিল সেগুলি আমরা বন্ধ করে দৃষ্টিনন্দন আমরা হাতির ঝিল করেছি ঠিকই, কিন্তু এর যে লিঙ্কগুলি যেটা সুলাইমান সাহেব বলেছেন যে সেইগুলি নাই, সেটা তো বহুত আগে, এটা কিন্তু একদিনে কেউ করেনি, এটা 200-300 বছর ধরে আস্তে 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 এটা হয়েছে। এখন যেটা মানে সমন্বিত প্রচেষ্টা যেটা যা হবার হয়ে গেছে, এখন এটাকে রক্ষা করার জন্য সমন্বিত উদ্যোগ নিতে হবে। এটা নিতে গেলে এটা কোনো একটা মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া যেতে পারে, অথবা সরকার কোনো একটা কমিশন করে এটা ব্যবস্থা নিতে পারেন, দুর্যোগ ব্যবস্থাপনা কমিশন টাইপের কিছু, যেখানে ভূমি মন্ত্রণালয় একটা বড় ধরনের অবদান রাখতে পারবে। কারণ তাদের রেকর্ডস থেকে দেখতে হবে যে এই যে আমাদের যে এটা কন্ট্যুর যেটাকে বলে আর কি, যে ভূমির যে সেটা কি অবস্থায় ছিল, আগে ছিল এটা নিচু ছিল, সেটা উঁচু হয়ে গেল কি করে, সেটা ছিল একটা জলাভূমি, সেটা দেখা যাচ্ছে ভিটি হয়ে গেল, তারপর দেখা যাচ্ছে একটা লোকালয় হয়ে গেল। এই যে চেঞ্জ, একটা নিচু জায়গায় আমরা ভরাট করে সেটা একটা আরবানাইজেশন করে ফেলতেছি, একেবারে জলাভূমি ছিল, সেখানে পানিগুলি যাবে কোথায়? এই যে আমাদের নদী ভাঙ্গন যে জিনিসটা হয়, নদী ভাঙ্গনের অনেকগুলি কারণ আছে, যে রাস্তার কথা এসেছে, ব্রিজের কথা এসেছে। ব্রিজ করলেই যে তার একটা যে হয় সেটা তো পানি উন্নয়ন বোর্ডও জানে, বা ইঞ্জিনিয়াররা বিশেষজ্ঞরা তারাও বলতে পারবেন ভালো। এটা যখন কোনো বাধা দেওয়া হয় কোনো প্রবাহকে, তখন সে তো আর একটা দিকে যে যাবে, আইদার সে ডাইন বাই যাবে, নিচে যাবে, না নতুন করে স্কোয়ারিং করে একদিক দিয়ে বের হয়ে যাবে, পানি সে যাবেই কিন্তু না কোনো দিক দিয়ে। এইটার রক্ষা করার জন্য যে এই একটা ব্যবস্থা করা দরকার, সেটা সেন্ট্রালি একটা করা যেতে পারে, কোনো একটা মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া যেতে পারে, এবং সেটা ইমপ্লিমেন্ট করার জন্য প্ল্যানিং কমিশনকে অবশ্যই লাগবে। তার কারণ কি, আপনাকে ধন্যবাদ। ছোট্ট করে আসবো আর একবার আপনার কাছে, জানিবুল হক, আমরা তিস্তা ব্যারেজের কথা বলছি, তিস্তা ব্যারেজ করার ঘোষণা দিয়েছি, কিন্তু আপনি যখন ঢাকার বাইরে যাবেন, পদ্মা বা যমুনা ব্রিজ যখন পার হবেন, দেখবেন যে নিচে সিল্টেড হয়ে আছে। আমরা যদি নদী খননই না করি, তাহলে আমাদের এই বৃষ্টির সময়ের পানি রাখবো কোথায়? ভালো প্রশ্ন করেছেন, এবং আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে আমাদের যে নদীর নাব্যতা কমে গেছে, সিলটেশন হচ্ছে বছর পর বছর, এজন্য এখন একমাত্র হচ্ছে খাল কাটা প্রোগ্রাম। আমি মনে করি ড্রেজিং করে জীবন এটা সম্ভব না, কারণ ড্রেজিং ইজ হাইলি কস্টলি। এই জন্য আমি বলবো যে এটার জন্য খাল কাটা প্রোগ্রাম পুরো দস্তর দেশব্যাপী চালু করেন, এক। এবং আর একটা পয়েন্ট হচ্ছে যে একটা ন্যাশনাল টাস্ক ফোর্স করতে হবে, ন্যাশনাল টাস্ক ফোর্স, এবং যেটার মধ্যে এক্সপার্টরা থাকবে, এবং যারা যারা স্টেক হোল্ডার তাদের সবার প্রতিনিধি থাকবে, এবং আমাদের মধ্যে মিনিস্ট্রি থেকে যাদের যাদের দায়িত্বের মধ্যে আসে প্রত্যেকে রাখতে হবে। এবং এই বডিটা সবসময় থাকবে তৈরি করা, মনসুন বা মৌসুমি যখন এই বর্ষার সিজনটা আসবে তখন এর অ্যাক্টিভ হয়ে যাবে, এবং ওনারা কিন্তু এটা রাউন্ড দ্য ইয়ার এই দায়িত্ব পালন করবেন। তারা এমনভাবে একটা কাঠামো তৈরি করতে হবে যাতে করে কাউকে কিছু বলতে না হয়, তারা স্বেচ্ছা প্রণোদিত হয়ে সাথে সাথে তারা ঝাঁপিয়ে পড়বে কাজে, যাতে করে পানি কোথাও না জমে, ফ্লাড হলে ফ্লাড নিষ্কাশন হয়, যারা আপৎকালীন যারা ক্ষতিগ্রস্ত তাদের যাতে দেখভাল করা সম্ভব হয় ইত্যাদি। আর একটা কথা বলছে, পাহাড়ের কথাটা সুলাইমান সাহেব একটু আগে বলেছিলেন, পাহাড়ে থাকার বিষয়টা হচ্ছে কি, মানুষ খুব গরিব আমাদের দেশে, তারা সামান্য যা লোটা কম্বল আছে ওরা বলে যে এটি আমার সব, আমি এটা নিয়ে এটা ফেলে আমি কোথাও যাবো না, ভয় যে আমি যদি চলে যাই এগুলো চুরি হয়ে যায়। তো তারা জীবনে মায়া ত্যাগ করে ওই মধ্যেই থাকে, ফলে যখন ল্যান্ডস্লাইড হয় তখন তারা মারা যায়। তা আমি বলবো যে এ ব্যাপারে খুব শক্ত হাতে ধরতে হবে, প্রয়োজনে ওই মাইকে অ্যানাউন্স করলে হবে না, আর্মি নামান, র্যাব নামান, এনাদের চোখে ধরে আপনারা ইসে নিয়ে যান, শেল্টারে নিয়ে যান, এবং যখন পানি সরে গেল তখন আবার তাতে নিয়ে যান, তাহলে মোটামুটিভাবে একটা সমস্যার সমাধান। ধন্যবাদ আপনাকে।
FM সুলাইমান চৌধুরী, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। ছোট্ট করে সমাধান কোথায়? সমস্যাগুলো তো আসলো, সমাধানটা কোথায়? ক্যাডাস্ট্রাল সার্ভে থেকে শুরু করে এ পর্যন্ত যত সার্ভে হয়েছে, আপনি আমি যদি আন্তরিক হই এবং একটু সময় দেই, ভূমি ব্যবস্থাপনার পরিবর্তন, খালের পরিবর্তন, বিলের পরিবর্তন, নদীর পরিবর্তন, পাহাড়ের পরিবর্তন, ড্রেনের পরিবর্তন, কিভাবে ক্রমান্বয়ে হয়েছে এগুলি বের করা সম্ভব এবং এগুলি বের করে উদ্যোগ নেওয়া যায়। আমি ছোট্ট একটা কথা বলি, ভূমি আইন এমনভাবে করা হয়েছে, বিশেষ করে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, যে আপনি কোনো ভূমিতে কোপ দিয়ে মাটি কাটবেন, এই ধরুন এই একটা টুকরি মাটি, ইউ নিড পারমিশন ফ্রম দি কালেক্টর। আপনি কালেক্টরের কাছ থেকে অনুমতি নিয়ে মাটি কাটতে হবে, গর্ত করতে চাইলে স্বাভাবিক জমি। আবার কোনো জমি ভরাট যদি করতে চান, সেখানেও অনুমতি নিতে হবে। এই যে আইন মানা, যাচাই বাছাই করা প্রয়োজন আছে কিনা, এগুলোর বড় অভাব। আমি এজন্যই রাজনৈতিক সদিচ্ছার কথা বলেছিলাম। রাজনৈতিক সদিচ্ছা থাকলে এবং আইন বাস্তবায়ন যারা করেন তাদেরকে সাধারণভাবে ক্ষমতা প্রয়োগ করার এখতিয়ারটা যদি দেয়া হয়, বাধা দেয়া না হয়। জানেবুল হক সাহেব তো এরকম শিকার হয়েছেন, আমিও হয়েছিলাম একবার। ঢাকা সহ আমি সিটি কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ ছিলাম। কিছু কাজ করতে গিয়ে হাতির ঝিলটা পরিষ্কার করতে পেরেছিলাম। ওখানে তো আগে কচুরিপানার দাম ছিল, পরে অন্য খালগুলি কিভাবে উদ্ধার করা যায় এই উদ্যোগ যখন আমি নিয়েছি, আমি বদলি। এই হলো অবস্থা। এগুলি বন্ধ করতে হবে। এগুলো মানে এই ধরনের বদলির এই নিজের স্বার্থ হাসিল, অবৈধ স্বার্থ, এগুলি বন্ধ করতে হবে। এই জন্য রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। ধন্যবাদ আপনাকে মনিরুজ্জামান খান। আপনাকে দিয়ে শেষ করতে চাই, আমাদের উত্তরণ কোথায়? একটা সমন্বিত একটা ব্যবস্থাপনা কেন্দ্র থেকে আসতে হবে। সেটা কোনো একটা মন্ত্রণালয়ের, সেটা হতে পারে দুর্যোগ ব্যবস্থাপনার অধীনেই দেওয়া যেতে পারে। তারা এই যে সমস্ত কথাগুলি, যেটা যে ভূমির পরিবর্তন, আমরা কোথায় দিয়ে ড্রেনেজ করব, বা আমরা যে রাস্তা করব, রেল লাইন করব, সেই জায়গাগুলি যে অধিগ্রহণ করব যেইভাবে, সেখানে আমাদের টপোগ্রাফিটা আমাদের দেখতে হবে। আমাদের টেরাইনের যে ওভারঅল অবস্থা, যে যেখান দিয়ে মানে আমাদের এটা সুবিধা আসে, যেখানে আমাদের নানা ধরনের দুর্যোগ, এই দুর্যোগগুলি আমরা যাতে প্রতিহত করতে পারি, সেই জন্য আমাদের একটা ব্যবস্থাপনা নেওয়া। তো এটা একটা আর একটা, যেহেতু দুর্যোগের সঙ্গে একটা কথা থাকে যে মানুষকে যে রিলিফ দিতে হয় দুর্যোগের সময়, যে অবস্থা, আমরা সেই অ্যাসিস্ট্যান্ট কমিশনার থাকতে নিয়ে তারপরে জেলা প্রশাসক, প্রায় বছর 23 আমি মাঠ প্রশাসনে ছিলাম। তো সবসময় দেখেছি যে রিলিফ দেওয়ার ব্যাপারটা, তো রিলিফ দেওয়ার ব্যাপারটা একটু সতর্ক হতে হবে, এবং সেখানে যাতে মানুষ, যাতে যারা অসুবিধা আছে তারা যাতে ঠিকমতো পায়, সেই জিনিসগুলো দেখতে হবে। কারণ এই যেই আমরা একটা অবস্থার মধ্যে পড়ে যাই এই দুর্যোগে, তখন সাধারণ মানুষ কেন সকলেই একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যায়। তো সেখানে রিলিফের সঙ্গে আমাদের হেলথ কেয়ারের ব্যবস্থার দরকার আছে, সেই জিনিসগুলি। তারপরে মানুষের ট্রান্সপোর্টেশনের যে একটা সমস্যা, সেই সমস্যাগুলির একটা যে বিকল্প কি করা যায়, সেগুলি একটা মানে ওই সমন্বিত একটা জায়গা থেকে এটা আসতে হবে। এটা অনেক বড় একটা টাস্ক। এটার জন্য আমি মনে করি যে একটা কোথাও একটা ভালো সেমিনার হতে পারে, যারা এখানে স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়ে আলোচনা করে একটা ভালো জিনিস গভর্নমেন্টকে বলা যেতে পারে। সংশ্লিষ্ট মিনিস্টার বা মিনিস্ট্রি থেকে যদি আমাদেরকে উদ্যোগ নিতে বলে, তো সেই ধরনের কাজের সাথে যারা সম্পৃক্ত হতে চান তাদের থেকে এই বক্তব্য নিয়ে আমার মনে হয় যে একটা কিছু করা সম্ভব, যাতে আমরা দুর্যোগ কাটিয়ে উঠতে পারি। ধন্যবাদ মনিরুজ্জামান খান, ধন্যবাদ জনাব FM সুলাইমান চৌধুরী, ধন্যবাদ জানেবুল হক। আপনাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। এই তথ্যগুলো যদি সরকারের যথাযথ কর্তৃপক্ষ শোনে এবং যদি বাস্তবায়ন করে, তাহলে হয়তো আমরা পরিত্রাণ পেতে পারি। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।